আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম যে ইউনূস শাহী পদত্যাগের জন্য সেনাপ্রধানের কাছে এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন? আসলে উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। সেনাপ্রধানও চাচ্ছেন না যে ওনার আন্ডারে কোনো নির্বাচন হোক। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন, তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি, যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবেন। জুলাই আগস্টের যে ঘটনা বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছেন, উপদেষ্টা পরিষদ, তাদের পরিবার পোষ্য কাউকে কোনো বিষয়ে জড়ানো যাবে না। বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয়, সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য উনি রাজি হয়েছেন। আর আপনারা সারা দেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মারামারিতে আছে। আসলে বাংলাদেশে অনেক কিছু ঘটে যেতে পারে বা অনেক কিছু ঘটতেছে এবং ঘটে যাবে, আরো নতুন কিছু ঘটবে, এটাই স্বাভাবিক। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে ভুতুড়ে পরিবেশ না হলো থমথমে ভাব অবস্থান করতেছে বা বিরাজ করতেছে, এটা সত্য কথা। আমরা নির্বাচন মানেই বুঝি যে বিশাল এক উৎসব, বিশাল এক আয়োজন, পক্ষের বিপক্ষের। বহু রাজনীতিতে আমরা বহুবার দেখেছি যে নির্বাচন মানেই ঈদ পুজো চাইতেও বেশি উৎসব, কিন্তু আমরা সেই উৎসবের আমেজটা পাচ্ছি না। নিঃসন্দেহে নির্বাচন অবশ্যই বাংলাদেশের জন্য দরকার, কারণ যে কোনো অনির্বাচিত ভালো সরকারের চাইতেও নির্বাচিত মন্দ সরকারটাও গণতান্ত্রিক পরিভাষায়, রাজনীতির পরিভাষায় ভালো। সুতরাং সেই হিসেবে একটা নির্বাচন অবশ্যই দরকার, এবং শুধু দরকার না, এটা অবশ্যই হতে হবে। বাংলাদেশ বা যে কোনো গণতান্ত্রিক দেশ 17-18 মাস যাবৎ একটি অনির্বাচিত সরকার এবং আর্মির শাসনে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ারের শাসনে একটা দেশ এভাবে চলতে পারে না। চললে কি ঘটে? আপনি আমি সবাই দেখলাম, বিনিয়োগ বন্ধ হয়ে যায়, বহির্বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলে। আমরা দেখেছি যে শুধুমাত্র একটি অংশকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন বিতর্কিত হয়ে যায়। সেই জায়গায় এখন কি দেখতেছে, একটা বৃহত্তর সবচেয়ে বড় দল যেটা আছে সেটা নির্বাচনের বাইরে আছে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আর যেটা আপনি বললেন, যেহেতু উৎসব মুখর থাকার কথা, সেখানে থমথমে মানেটা কি? এই দেশের জনগণ ভয়ে আছে। আসলে কি ঘটতে যাচ্ছে 12 তারিখ? নির্বাচন কি আদৌ হবে? এখনো কিন্তু আপনি যেটা শুরুতেই আপনি আরেকটা কথা বলেছেন, আছে মাত্র মাঝখানে নির্বাচন হবে কি হবে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে এই দেশের মানুষ রয়েছে। তারপরে ভোট দিলে কি হবে? শুনেছি সংখ্যালঘুরা সংখ্যালঘুরা ভয়ে আছে, তারা ভোট দিতে যাবে না। কারণ তারা ভয় পায় যে প্রতিবারই নির্বাচিত সরকার আসলেও তাদের, যে দলকেই তারা ভোট দেখ, যে সরকারই গঠন করুক, তাদের উপরে বিভিন্ন সমস্যা, আযাব নাজিল হয়ে যায়, তাদের উপর অভিযোগ দেওয়া হয়। যেখানে পাশ করে সেখানে কিন্তু বলে না যে হিন্দুদের, সংখ্যালঘুদের ভোটে পাশ করেছে, কিন্তু যেখানে ফেল করে সেখানে বলে সংখ্যালঘুর কারণে ফেল। তার জন্য তাদের উপরে বহু বিপদ আপদ চলে আসে সামনে। তার জন্য নাকি তারা বলেছে, আমি শুনেছি যে তারা নির্বাচনে যাবে না ভোট দিতে।
একজন দর্শক লিখেছেন, চমৎকার কথা বলেছেন, আপনার সাথে আমরাও একমত, আমি অন্তত একমত, যে 55 বছরে জামাত সফল। হ্যাঁ সফল, জামাত সফল বলেই তো আজকে বারবার জামাতের নাম নিতে হচ্ছে। জামাত সফল বলেই তো, স্বাধীনতা বিরোধী জামাত সফল বলেই তো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দুইটা দল থাকতেও 17 মাস যাবৎ তারা অলিখিতভাবে ক্ষমতায় রয়েছে। এই বড় দুটি দলের ভুল, অন্যায়, তারপর সঠিক পরিকল্পনার অভাবের কারণে আজকে জামাত এই সুযোগটা পেয়েছে। এবং আস্কারা, সবচেয়ে বড় কথা, জামাতকে আস্কারা দেওয়া হয়েছিল। কেউ প্রকাশ্য দিয়েছে, কেউ গোপনে দিয়েছে। এই আস্কারার কারণে তারা আজকে তো কিছু করতে পারতেছে। আর আপনি নির্বাচনের কথা যেটা বললেন, যে একটি দল বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করতেছে, আমরা দেখলাম। জামাত মনে করতেছে সে ক্ষমতায় যাবে, বিএনপি মনে করতেছে যে জামাতেরা জোর করে ভোট নিয়ে ক্ষমতায় যাবে। জামাত অভিযোগ করেছে তারেক রহমানকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আবার বিএনপি অভিযোগ করেছে তাদের লক্ষ লক্ষ ভোট মাইগ্রেট করেছে। একটা দল মানে লক্ষ লক্ষ ভোট মাইগ্রেট করা, এটা আসলে একটা সন্দেহজনক বিষয়। আর জামাতের ব্যাপারে আমি বরাবরই বলেছি যে জামাত ভোটে কোনোদিন ইলেকশনে জিততে পারবে না। এই দেশের প্রেক্ষাপট তা না। জামাত যতই ব্যাংক বানাক, যতই ইসলামী ব্যাংক হসপিটাল বানাক, যতই তারা মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাওয়াবে বলে লোভ দেখাক, প্রলুব্ধ করুক, অথবা যতই তারা ভয় দেখাক যে তাদের ক্ষমতায় না আনলে এই হামলা হবে, সেই হামলা হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোট দেবে না। যদি দিত তাহলে 55 বছরে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতো। শুধু এইখানে না, খোদ পাকিস্তানেও তারা কোনোদিন ক্ষমতায় যেতে পারেনি। সুতরাং আমি যাই বলি না কেন, জামাতের জন্য, মানে জামাতে ইসলাম, যেটা আগে জামাতুল উলামায়ে হিন্দ বা এরকম নাম ছিল, তারা কোনোদিনই ক্ষমতায় যেতে পারেনি, এই দেশেও পারবে না। বরং বাংলাদেশে যারা জামাত, তাদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে, 30 লক্ষ মানুষকে হত্যার সাথে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, অভিযোগ না, এটা সত্য। আর অগণিত নারী ধর্ষণের সাথে তারা জড়িত সহকারী হিসেবে এই পাক বাহিনী। সুতরাং তাদের যে এই যে কালো দাগ, দাগ, রক্তাক্ত ইতিহাস, বাংলাদেশের জনগণ যত কিছুই বলেন না কেন এত সহজে ভুলে যাবে না। বিএনপির একটা সম্ভাবনা রয়েছে, কারণ তারা দক্ষিণপন্থীর মধ্যে মধ্যপন্থী দল। তাদের একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, পিছিয়ে নিয়ে যাওয়ারও। সেটা নির্ভর করবে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি করেছে। তারা যদি মনে করে যে জামাতের সাথে মিলে তারা দেশ চালাবে, পরিচালনা করবে, তাহলে দেশ জামাতের দিকেই যাবে। পাল্লাটা জামাতের দিকে, দাঁড়িপাল্লা জামাতের যেটা, ওটা জামাতের পাল্লা জামাতের পক্ষেই থাকবে, বিএনপির পক্ষে থাকবে না, আমরা দেখেছি। যেমন সেটা চরমনায়ের পীর বলেছিলেন যে জামাত যেখানে যাবে সেখানে সব ধ্বংস করে দেবে। জামাত আলিয়া মাদ্রাসায় গেছে, আলিয়া মাদ্রাসা ধ্বংস, কওমিতে গেছে, কওমি ধ্বংস, জামাত বিএনপিতে গেছে, বিএনপিও ধ্বংস করছে। এই অভিযোগ খোদ চরমনায়ের পীরের। যাই হোক, সেটা অন্য বিষয়। তো আপনি যে শিরোনামটা দিয়েছেন যে জঙ্গি হুমকি, থাকতেই পারে এই দেশে হুমকি, অস্বাভাবিক কিছু না। কখনো কখনো নিজেরাই স্যাবোটাজ ঘটাতে পারে, এই ব্যাপারেও কারো সন্দেহ আছে। প্রতারণার হাতছানি তো থাকবেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি তো মনে করে ফেলেছে তারা ক্ষমতা আর মাত্র 1 কদম দূরে। আর জামাত মনে করতেছে যে তারা তো ক্ষমতা দখল করেই আছে, এই ক্ষমতা কে নেয়। তো এখানে প্রতারণাও হতে পারে, হামলাও হতে পারে, হুমকি তো ঘটবেই, জঙ্গি হামলাও ঘটতে পারে। এটা অস্বাভাবিক কোনো কিছু না বাংলাদেশে, কারণ বাংলাদেশকে কেউ মনে করে এখন বাংলাদেশে এখন জঙ্গিবাদের উর্বর ভূমি। তো জঙ্গি হামলা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কারণ এই দেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হলে নির্বাচন কারো পছন্দ, স্বাধীনতা বিরোধীদের অবশ্যই অপছন্দ হবে, মৌলবাদী শক্তিদের অবশ্যই অপছন্দ হবে, কারণ স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিরা গণতান্ত্রিক পরিবেশে টিকে থাকতে পারবে না। তাই তারা সবসময় চাইবে এই দেশে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি বিরাজ করুক। আগামীকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। এই উপলক্ষে জামাত এনসিপি জোটের ভারত বিরোধী প্রচার তুঙ্গে উঠেছে। তবে 24 জুলাই আগস্টের মতো রাজপথে উচ্চকিত নয় এবার প্রচার চলছে ভারত বিরোধিতা কিছুটা গোপনে। প্রচার চালানো হচ্ছে ভারত নাকি বাংলাদেশ আক্রমণের জন্য তৈরি, সীমান্তে যুদ্ধ প্রস্তুতি শেষ করেছে ভারত, নির্বাচনে সহিংসতা হলে এবং জামাত জোটের জেতার পরিস্থিতি এলে ভারত নাকি হামলা করবে। এই থিওরি পাকা করার উদ্দেশ্যে
প্রচার চলছে নির্বাচনে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলো, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সাজো সাজো রব যে উঠেছে, তার কারণ এটাই যে ভারত আক্রমণ করবে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে বুথ দখল করবে, ভণ্ডুল করবে ভোট। তাই শুধু ভোট কেন্দ্রে সেনা রাখা হয়েছে ভোট কেন্দ্রের ভেতরে তাই নয়, বুথের ভেতরেও সেনা এবং সীমান্তে পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার খবরে বলছে সীমান্তেও বিজিবি ছাড়া সেনা মোতায়েন হয়েছে। উপলক্ষ নির্বাচন বটে, তবে আসল কারণ ভারতীয় সেনার মদতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে ভারতে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক আওয়ামী লীগ সমর্থকরা নাকি এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করে গৃহযুদ্ধ শুরু করে দেবে, দেশ দখল করে নেবে। এসব খবরের কতটুকু সত্যি, কতটুকু জল্পনা, কেন এই নতুন করে ভারত বিরোধী প্রচার, এই নিয়ে এখনকার প্রতিবেদন। প্রথমে মূল কথাগুলো পরিষ্কার করে নিই, তারপর রাজনৈতিক নিরাপত্তার প্রেক্ষাপট আর ভারতের বাংলাদেশ আক্রমণের ও গৃহযুদ্ধের জল্পনা কেন, এই নিয়ে আলোচনা করব। বুথের ভেতরে সেনা, এই তথ্যটা কতটা সত্যি? এ পর্যন্ত যে সরকারি ও বিশ্বস্ত তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলতে পারি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রায় 8 থেকে 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হচ্ছে। পুলিশ, আনসার, ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন এবং প্রায় 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন তারা। এবং এর মধ্যে আবার বাংলাদেশ নেভিও বলেছে তারা নাকি কতগুলো নৌজাহাজ সেই সবগুলো কাজে লাগাচ্ছে। জানি না সেসব কাজগুলো কিভাবে হচ্ছে, কেন হবে, তবে কারণগুলো কি হতে পারে সেইটা বলি। বিভিন্ন সরকারি সার্কুলার ও ব্রিফিংয়ে স্পষ্ট করে বলা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে সরাসরি দায়িত্বে থাকবে মূলত পুলিশ ও আনসার, ভিডিপি, আর সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ার, অর্থাৎ বেসামরিক যে ক্ষমতা শক্তি তাদেরকে সমর্থনের জন্য, তাদেরকে সাহায্যের জন্য থাকবে সেনাবাহিনী। মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা থাকবে, অর্থাৎ এলাকায় টহল দেবে, ক্যাম্প করবে, দ্রুত হস্তক্ষেপের জন্য প্রস্তুতি থাকবে, কিন্তু বুথ পরিচালনার দায়িত্বে সেনা থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে, মনে রাখবেন ভোট কেন্দ্র আর ভোট কক্ষ এক নয়, ভোট কেন্দ্র, একটি ভোট কেন্দ্রে একাধিক ভোট কক্ষ বা বুথ থাকে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে 2 জন সশস্ত্র পুলিশ এবং 3 জন আনসার, তার মধ্যে 1 জন সশস্ত্র সেকশন কমান্ডার থাকবেন। আর গুরুত্বপূর্ণ যেসব কেন্দ্রগুলো, এগুলো হচ্ছে সাধারণ ভোট কেন্দ্রে, আর গুরুত্বপূর্ণ যেসব ভোট কেন্দ্রে যেগুলোতে আছে, যেগুলো কিছুটা বা যারা একটু মানে কি বলবো গুরুত্বপূর্ণ এই অর্থে যে সেখানে গন্ডগোলের সম্ভাবনা আছে, সেসব জায়গায় 3-4 জন সশস্ত্র পুলিশ থাকবে, 3 জন আনসার থাকবে, এবং এছাড়াও প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত 10 জন লাঠিধারী আনসারও থাকবে, যার 6 জন পুরুষ, 4 জন নারী। অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরে নিয়োজিত বাহিনীর কম্পোজিশন স্পষ্টভাবে পুলিশ, আনসার এদের, সেনাবাহিনী নয়। অন্যদিকে সেনাবাহিনীকে প্রায় 1 লক্ষ সদস্য সহ সারা দেশে 544টি ক্যাম্প থেকে টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হচ্ছে। তাদের টহল পোলিং সেন্টার পেরিফেরি পর্যন্ত যাবে, তাদের চারপাশ পর্যন্ত যাবে, সীমানা পর্যন্ত যাবে, কিন্তু অর্থাৎ কেন্দ্রের আশপাশ, রাস্তাঘাট, সংযোগ এলাকায়, এইসব এলাকায় থাকবে সেনাবাহিনী। সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বলা হয়েছে তারা কেন্দ্রের প্রেমিসেস বা প্রাঙ্গণের এলাকায় তার টহল দেবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে, কিন্তু কোথাও বলা হয়নি যে প্রতিটি বুথের মধ্যে সেনা ঢুকে বসে থাকবে। কিছু নথি খসড়া
বা আলোচনায় আর্মির পরিকল্পনা সংক্রান্ত রিপোর্টে উল্লেখ আছে যে ভোট কেন্দ্রে মারাত্মক বিশৃঙ্খলা হলে প্রয়োজনে সেনা সদস্যরা প্রয়োজনে কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন, অর্থাৎ এমার্জেন্সি ইন্টারভেনশন। এটা আইনি ও বাস্তব দৃষ্টিকোণ থেকে খুবই স্বাভাবিক। কোনো দেশের সামরিক বাহিনী মোতায়েন থাকলে গুরুতর সহিংসতা ঠেকাতে তারা সাময়িকভাবে প্রেমিসিসের ভেতরে ঢুকতে পারে, কিন্তু যে ধরনের জল্পনা ছড়ানো হচ্ছে এইবার নাকি ইতিহাসে প্রথম বুথের ভেতরে সবসময় সেনা মোতায়েন থাকবে, তারা বসে থেকে ভোট মনিটর করবে, এসবের পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি নথি, ইলেকশন কমিশনের নির্দেশনা বা কোনো বড় গণমাধ্যমের রিপোর্ট নেই। একমাত্র একটি বক্তব্য অবশ্য ইলেকশন কমিশনার বলেছেন কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর্মি, পেট্রোল ও যৌথ বাহিনীর অপারেশন জোরদার হবে। কিন্তু এখানেও খেয়াল করুন, ভেতরে বাইরে নিরাপত্তা এই কথাটা নীতিগতভাবে সাধারণ অর্থে বলা হয়েছে, ফলে যতটা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বলা যায় প্রতিটা বুথে নিয়মিতভাবে সেনা বসে থাকবে। এটা ঠিক নয়। এবার দেখা যাক এত কড়া নিরাপত্তা কেন। এইবারে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অনন্য রেকর্ড, এটা সরকার তাদের ভাষাতে বলেছে। এর পেছনে কয়েকটা বড় প্রেক্ষাপট আছে। 2024 সালের আগস্টের গণ আন্দোলন ও সহিংসতার সময় থেকে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা কাঠামোতে বড় রকমের বিপর্যয় এসেছে, শক এসেছে। পুলিশের মনোবল, অস্ত্রলুট, দুষ্কৃতিকারী গোষ্ঠী তাদের সংগঠিত হওয়া ইত্যাদি বহু কারণ আছে। সরকারি ব্রিফিংয়ে বলা হয়েছে, সরকার নিজে স্বীকার করেছে 2024 সালের ওই সময়ে লুট হওয়া প্রায় 1350 আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এছাড়া পাকিস্তান থেকেও জাহাজে প্রচুর অস্ত্র এসেছে এবং সেসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে গিয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। এগুলো নির্বাচনকে ঘিরে ব্যবহার হওয়ার ঝুঁকি আছে, এটা নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে। সব মিলিয়ে সহিংসতার এই ঝুঁকি নিয়ে ইলেকশন কমিশন ও সেনা দুপক্ষই অতিরিক্ত সতর্ক। এই প্রেক্ষিতে 50-এর বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে প্রায় 43,000 কেন্দ্রে 24,000 বুথ হচ্ছে হাই বা মডারেট রিস্কের। এর প্রতিক্রিয়ায় 90% কেন্দ্রেই সিসিটিভি বসেছে। অনেক জায়গায় পুলিশকে বডি ক্যামেরা দেয়া হয়েছে, স্ট্রাইকিং টিম, মোবাইল টিম এসব রাখা হচ্ছে। সব মিলিয়ে ভোট কেন্দ্রকে একেবারে যেন সামরিকীকরণ করার একটা, মানে যেন মিলিটারি আর্মির দখলে নেওয়ার মতো যেন একটা শক্ত প্রবণতা আছে, কিন্তু এর ভেতরের ম্যানেজমেন্ট এখনো ফর্মালি বেসামরিক বাহিনীর হাতে। এবার সীমান্তে বিজিবি সেনা মোতায়েনের গল্পটা, এই প্রশ্ন নিয়ে আলোচনা করি। সরকারিভাবে যা পরিষ্কারভাবে যা জানা যাচ্ছে সেটা হলো নির্বাচনের আগে বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ডস তারা পুরো সীমান্তে নজরদারি বাড়িয়েছে। রাজশাহী সমেত বিভিন্ন সেক্টরে অতিরিক্ত প্ল্যাটুন, হেলিকপ্টার, স্ট্যান্ডবাই, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স এসবের কথা বিজিবির যে ব্রিফিং সেখানে এসেছে। ভারতের বিএসএফ এর সঙ্গে একের পর এক সমন্বয় সভা করছে বিজিবি, যাতে সীমান্তে স্থিতিশীলতা থাকে ও অনুপ্রবেশ, অস্ত্র, ড্রাগ পাচার, নাশকতা এগুলো ঠেকানো যায়। এসব রিপোর্টে স্পষ্টভাবে বিজিবির ভূমিকা সামনে। বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি সীমান্ত গার্ড হিসেবে মোতায়েন করার কোনো সুস্পষ্ট সরকারি ঘোষণা নেই। সেনাবাহিনী যেহেতু সারা দেশে মোতায়েন, তাদের ক্যাম্প ও টহলের অংশ কোনো কোনো জায়গায় সীমান্ত অরবিটের ভেতরে, তাদের এলাকার ভেতরেও পড়তে পারে এবং আছে, কিন্তু তা নির্বাচন উপলক্ষে সীমান্তে সেনা মোতায়েন নয়। আজকে সকালে এমন একটা কথা পেলাম, যেন একটা ইউটিউবেই পেলাম কথাটা, খুব নামি ইউটিউব, সেখানে আমাদের ভারতের একজন বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে
মতামত দেওয়ার জন্য। তাকে ওই প্রশ্নটা করা হলো যে সীমান্তে সেনা মোতায়েন এত বিপুলভাবে করা হচ্ছে কিনা। সেখানেই জানতে পেরেছিলাম যে বুথে বুথে সেনা মোতায়েনের কথা। আসলে এসব ছড়ানো হচ্ছে ভারত বিরোধী জিগির একটা নতুন চেহারায় তুলে ধরার জন্য। চেহারাটা হলো নির্বাচনের সুযোগ নিয়ে ভারত বাংলাদেশে সামরিক অভিযান করতে পারে, তাই সীমান্তে সেনা মোতায়েন করেছে বাংলাদেশ। অদ্ভুত থিওরি। ভারতীয় সেনার মদতে আওয়ামী লীগ সমর্থকরা বাংলাদেশ আক্রমণ করতে পারে, গৃহযুদ্ধ বাঁধতে পারে। এই কথাগুলো কতটা বাস্তবসম্মত? এখানে তিনটে স্তর আলাদা করতে হবে। একটা বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট, একটা সীমান্ত নিরাপত্তার যৌক্তিক আশঙ্কা, আর তৃতীয়ত ভারতীয় সেনা এবং আওয়ামী লীগের ক্যাডার মিলে গৃহযুদ্ধ বাঁধাবার ষড়যন্ত্র। এই যে তত্ত্বটা, সেইটা এই তিনটে ভাগে কথা বলবো। আওয়ামী লীগকে 2026 সালের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখা হয়েছে। এটাকে আওয়ামী লীগ ও অনেক মানবাধিকার গোষ্ঠী ড্রাকোনিয়ান ব্যান বলে উল্লেখ করেছে, মানবাধিকারের বিপুল উল্লঙ্ঘন। ভারতের তীব্র বিরোধিতা করছে অনেক আগে থেকেই। হাসিনা পরবর্তী ইউনূস সরকার ভারতের প্রতি আদৌ সৌহার্দ্যপূর্ণ নয়, এটা একেবারে অত্যন্ত সত্যি। কিন্তু তাই বলে বাংলাদেশকে কঠিন শিক্ষা দেওয়ার হলে আগেই সেটা দিতে পারত ভারত, নির্বাচনের অপেক্ষায় বসে থাকতো না। আর ভারতে আশ্রিত আওয়ামী সমর্থকদের নিয়ে 71-এর মতো মুক্তিবাহিনী তৈরি করে বাংলাদেশে সামরিক অভিযানের যে চক্রান্তের গল্প ছড়ানো হচ্ছে, সে সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় 71 আর 26-এর প্রেক্ষিতে বিস্তর ফারাক। এটা ঠিক যে সেবারের মতো বিপুল সংখ্যক আওয়ামী সমর্থক ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ অনেকেই নিরাপত্তাজনিত কারণে ভারতে চলে এসেছে গত 1.5 বছরে, এবং তারা আসতে চাইছে আরো অনেকেই। এই প্রবাহ ভবিষ্যতে আরো বাড়তে পারে বলে সতর্কতা আছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মূল ভয় বরং বিপরীত দিক থেকে, মানে ভারত বাংলাদেশে ঢুকবে না, যদি বাংলাদেশ থেকে নির্বাচনে পরে বাংলাদেশে অস্থিরতা বাড়ে নির্বাচনে, তাহলে জামাত ও ইসলামী মৌলবাদী গোষ্ঠী যদি ক্ষমতায় শক্ত অবস্থান পায়, তাহলে বিপুল সংখ্যক হিন্দু সংখ্যালঘু, আওয়ামী সমর্থক এবং পাহাড়ি জনজাতি গোষ্ঠী ভারতীয় ভূখণ্ডে পালিয়ে আসতে পারে। এমনকি বিএনপির লোকজনও কিছু কিছু ভারতে চলে আসতে যে পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবার উল্টো আরো একটা কথা আছে, কোনো থার্ড ফ্রন্ট বা জিহাদি নেটওয়ার্ক বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বে তৎপরতা চালাতে পারে। এমন আশঙ্কায় ভারত নিজের সীমান্ত সুরক্ষায় সেনা ও বিএসএফ এর উপস্থিতি বাড়াচ্ছে। এটা কি আদৌ অসম্ভব মনে হলো? এটাই তো একান্ত স্বাভাবিক প্রতিক্রিয়া বাংলাদেশে যা চলছে তার বিরুদ্ধে। বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি সীমান্ত টহল বাড়িয়েছে, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, ড্রোন, K9 ইত্যাদি কথা বলছে। তারা বলছে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, ড্রাগ পাচার, নাশকতা রোধই মূল টার্গেট। এ সব কিছুর ভেতরে কোথাও বিশ্বাসযোগ্য জায়গা থেকে এই কথা বলা হচ্ছে না যে ভারতীয় সেনা সরকারি পলিসি হিসেবে আওয়ামী লীগ সমর্থকদের সংগঠিত করে বাংলাদেশে ঢুকিয়ে গৃহযুদ্ধ বাঁধাবে কিংবা বাংলাদেশ দখল করে নেবে। এটা কোনো জায়গা থেকে বিশ্বাসযোগ্য জায়গা থেকে এই কথা কিন্তু বলা হচ্ছে না। এটা যে শুধু কষ্ট কল্পনা তাই নয়, ডাহা মিথ্যা। তাহলে এই গুজব তৈরি কেন? কিছু বাস্তব উপাদান আছে যেগুলোকে মিক্স করে মিলিয়ে মিশিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বানানো খুব সহজ। একটু আগে বললাম 71-এর কথা। 1971-এ ভারত আনুষ্ঠানিকভাবে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছিল। বাংলাদেশি জাতীয় স্মৃতিতে সেটার একটা শক্ত উপস্থিতি আছে। এখন হাসিনা নির্বাসিত, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, যারা আওয়ামী লীগের সমর্থক তাদের একটা অংশ চাইতেই পারে
ভারত আবার 71-এর মতো সাহায্য করুক, তারা চাইছেও। বিপরীত পোলের রাজনৈতিক শক্তিগুলোর পক্ষে এই ভয় বাজারজাত করা, মানে ওই জামাত এবং ওদের পক্ষের যারা আছে, এই ভয়টাকে বাজারজাত করা কৌশলগতভাবে খুব লাভজনক। দেখো, ভারতীয় সেনা নাকি ঢুকিয়ে দেবে বাংলাদেশে, গৃহযুদ্ধ লাগবে, তাই কঠোর ব্যবস্থা নিতেই হবে, তাই এই কড়া নিরাপত্তা, তাই সেনা সর্বত্র লাগিয়ে দেওয়া হয়েছে, এমন ন্যারেটিভ দিয়ে ভেতরের কঠোর মনিটরিংকে জাস্টিফাই করা যায়, আর সেই সঙ্গে ভোটের পাওয়ার প্রচারটাও করা যায়। আর সেটাই করছে জামায়াত, এনসিপি ও তার সঙ্গে থাকা দলগুলো। উদ্দেশ্য ভারত বিরোধী মানসিকতা উস্কে দিয়ে ভোটের বাজারে ফায়দা তোলা, যাতে বিএনপির সাম্প্রতিক যে ভারতের কাছাকাছি হওয়াটাকে নিজেদের স্বার্থে তারা লাগাতে পারে। একই সঙ্গে ভারত বিরোধী বাংলাদেশি অস্ত্রে শান দিয়ে ভোটের ফায়দা যাতে লোটা যায়, তার জন্যই ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে, গৃহযুদ্ধ বাঁধাতে পারে, আওয়ামী লীগের সৈন্য নিয়ে ভারতীয় সেনারা এই বাংলাদেশে ঢুকতে পারে, এইসব গল্প ছড়াচ্ছে। এর বাইরে আর কিচ্ছু নেই। এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করার জন্য, এবং এই চ্যানেলকে লাখো লোকের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন অলরেডি কি হতে চলছে। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কা, গোয়েন্দা তথ্য। সহিংসতার আশঙ্কাটা গোয়েন্দা তথ্য, সেটা আমার তথ্য নয়, আগুনের তথ্যটা আমার। এবং এটা যে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনারা পত্রিকাগুলোতে যদিও দুই একটা পত্রিকা এসে, বাকি পত্রিকাগুলোতে নাও এসে থাকে, 100% শিওর সেটা এই পর্যন্ত প্রায় 11টা কেন্দ্রে আগুন লাগানো হয়েছে। এই কথাগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেই। আগামীকাল রাতের 8টা থেকে রাতের 10টা, 11টা, 12টা পর্যন্ত আমাদের এই চ্যানেলের লিঙ্ক ওপেন করে দেওয়া হবে। তার মানে আপনারা ঢুকে নো ভোট নো ভোট এই ক্যাম্পেইন করতে পারবেন। মানে আমরা নো ভোটের ক্যাম্পেইন করব। আপনারা সকলে এসে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের যার যার পরিচয় দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আপনারা আপনাদের এলাকাবাসী, দেশবাসীর উদ্দেশ্যে বলতে পারবেন সরাসরি। যখনই লাইভটা চালু হবে তখনই লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে রাখা হবে। আপনারা ঢুকবেন, একের পর এক স্টেজে তুলবে, একটু ওয়েট করতে হবে, কারণ যদি অনেক লোক হয় একসাথে 7-8 জনকে তোলা, 8 জনের বেশি তোলা যায় না। তো একজন একজন করে বলতে একটু সময় লাগে, 1 মিনিট করে হলো 8 জন উঠলে 8 মিনিট, সুতরাং একটু ওয়েট করে করে 2-1 জন যাবে, 2-1 জন আসবে, এইভাবে। তো এ তো গেল নো ভোটের ক্যাম্পেইন। তো আসে এখন নির্বাচনটা নিয়ে। 12 তারিখে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। তো আমি প্রতিবারের মতোই একই কথা বলি, যেহেতু আমি আওয়ামী লীগের দালাল, আমি দালালি করি আওয়ামী লীগের, সুতরাং আমার বিশ্বাস 12 তারিখ 12টা পর্যন্ত, নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত আমি বলবো যে কোনো ভোট হবে না, এবং না হওয়ার চান্সও আছে। তো আজকে এই 11টা কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন গাজীপুরের 5টি আসনের, সংসদীয় আসনে ওইদিকে ভোটের যায় নাই, ব্যালট পেপারটা আবার যায় নাই, ওগুলো কবে যাবে এটা জানা যায়নি। এইদিকে নাকি পুলিশের যে তদন্ত রিপোর্ট আছে, পুলিশের এসবি, ডিবি, তারপরে আপনার এই আরো যারা আছে এনএসআই, ডিজিএফআই, এরা বলছে যে সারা বাংলাদেশে একটা বিশাল গন্ডগোল হবে। সেই জায়গায় ঢাকা শহরের 20টি, চট্টগ্রামের 16টি, এইখানে হবে যে তুমুল গন্ডগোল। ওরা বলছে যে এইখানে মেসাকার অবস্থা হবে, মানুষ মরবে, বাঁচবে, মানে অন্যরকম একটা পরিস্থিতি হবে বলে গোয়েন্দা তথ্য। এদিকে আপনারা জানেন যে এই ফরিদপুর এবং আপনার বাকি ওই বেল্ট, ফরিদপুরের ওই সাইড, পদ্মা নদীর ওই সাইড, যেমন টুঙ্গিপাড়া আছে, গোপালগঞ্জ আছে, এইসব জায়গায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এরা ভোটার বাক্স আজকে না হোক কালকে রাতের ভিতরে ওখানে আরো কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। তবে আজকে থেকে দেখবেন যে অনেক ইউটিউবার যারা আছেন তারা ভোট নিয়ে কথা বলছেন না, সবাই সেফ সাইডে চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে খবর দিতে থাকবো। আর যেহেতু কালকে রাতের 8টা থেকে আমাদের লাইভ চলবে, সুতরাং বিভিন্ন অঞ্চলের
ছেলে পেলে যারা আছে, আমাদের ভাই বোন যারা আছে, তারা এসে তাদের অঞ্চলের কি পরিস্থিতি বলতে পারবে। তবে হ্যাঁ, এই ভোটটা বর্জন করতে হবে। আমি দেশবাসী এবং আমার ভাই বোন আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই ভোট কেন্দ্রে আপনারা যাবেন না। এবং যারা মনে করছেন যে বিএনপি এবং জামাতের সাথে মোটামুটি করে তো এলাকায় থাকছি, ভাই আপনার এলাকায় থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যারা মনে করছেন যে না যাই আমরা ভোটটা দিয়ে আসবো আর কি, আচ্ছা ঠিক আছে যাবো, ওরা যেহেতু অনুরোধ করছে, যদিও আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থন করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন, কোনো সমস্যা হবে না। ভোটটা দিয়ে বাইরে হওয়ার পরে আপনার গিরাগাট্টা ভাঙবে আওয়ামী লীগ, এই জামাত বিএনপি, এইটা মনে রাখেন। সুতরাং আপনারা, অনুরোধ করব, ঘরে তালা মারেন, বাইর দিয়া তালা মাইরা ঘরের ভিতরে বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কোনো ভোট কেন্দ্রে যাওয়ার দরকার, চুপচাপ বসে থাকেন, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে এইটা কোনো ভোট হবে না, এবং কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী 2 দিন চলবে জানেন, কেউ জানে না। 360 জন শার্প শুটার যারা 5ই আগস্টের পরে জেলখানা ভেঙে বেরিয়েছিল, একজনকেও ধরতে পারেনি। এখনো প্রায় 7.5 থেকে 8,000 অস্ত্র, যেগুলো পুলিশ থানা লুটের অস্ত্র, এগুলো উদ্ধার হয়নি। 2.5 লাখের উপর গুলি উদ্ধার হয়নি। সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়নি। এসএসএফ এর যে অস্ত্র লুট হয়েছিল গণভবন থেকে, সেগুলো উদ্ধার হয়নি। সুতরাং এগুলো সব ব্যবহৃত হবে কালকে এবং পরশু, এই 2 দিন। সুতরাং কি চলে দেখতে থাকেন, মজা নিতে থাকেন, তবে ঘরে থেকে দেখেন, টিভির স্ক্রলে দেখেন। কারণ যে অবস্থানটা হবে সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না যে কি হয়। তো যেটাই বলছিলাম যে 11টা ভোট কেন্দ্র এখন পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে রাত এবং কালকে রাতের ভিতরে আরো কত হাজার আগুন লাগবে সেটা কেউ জানে না। তবে এটা আওয়ামী লীগ করছে না, সোজা বলে এটা আওয়ামী লীগ করছে, কারণ আমরা ভোট বর্জনে আছি না ভাই। আমরা তো ভোট কেন্দ্রে যাব না, ভোট কেন্দ্রে যাব না তো কেন্দ্র জ্বালানোর আমাদের কি কাম? এটা জ্বালাইতেছে কিন্তু জামাত আর বিএনপি, আমরা জ্বালাইনি, আমরা যাই না, আমাদের ছেলেরা যায় না। কিন্তু ওই বিএনপি আর জামাত বলতেছে আর কি যে আমরাই এগুলো জ্বালাচ্ছি। ওই যে যত দোষ সব অঞ্জুগোষ কথায় আছে না একটা, সেরকমই অবস্থা আর কি। সুতরাং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোট কেন্দ্র থেকে দূরে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।